আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে, এখানে আমরা দুই পক্ষের দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করছি। যুক্তরাষ্ট্র আক্রমণ করার যে লক্ষ্য তাই বদলে ফেলেছে, অর্থাৎ নতুন একটা তথ্য দিচ্ছে তারা আক্রমণ করার কারণ হিসেবে। আর ইরান তাদের আক্রমণের যেই রণকৌশল, সেই রণকৌশল তারা পরিবর্তন করে ফেলেছে। তাহলে যুদ্ধের এই যে ৪ দিন অতিবাহিত হয়ে গেল, এর মধ্য দিয়ে এই পর্যন্ত লক্ষ্য পূরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি সফল হয়েছে? ইরান কি সফল হয়েছে? কে ব্যর্থ হচ্ছে? একসঙ্গে তো ২ পক্ষই সফল হতে পারে না। ডেফিনিটলি কাউকে না কাউকে ব্যর্থ হতে হবে। সে ব্যর্থতা কার দিকে? ইরানের দিকে নাকি যুক্তরাষ্ট্রের দিকে? কোন দিকে এগোচ্ছে যুদ্ধের গতিপথ? এই সবকিছুই আলোচনা করব এই কনটেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি আরওয়ার সাদি। যারা নতুন যুক্ত হয়েছেন এই চ্যানেলে, যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এই যে আক্রমণ করেছে, এর লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দেয়া। অর্থাৎ ইরানের নৌবাহিনী সেটাকে ধ্বংস করা, তাদের মিসাইলের যে ভান্ডার রয়েছে সেই ভান্ডার ধ্বংস করা এবং মিসাইল তৈরি করার যে শিল্প রয়েছে সেই শিল্পকে ধ্বংস করে দেয়া। কিন্তু যখন আক্রমণের একদম প্রথম প্রহরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই বক্তৃতা দিয়েছিলেন, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে ৮ মিনিটের যে একটা ভিডিও ছেড়ে দিয়েছিলেন, সেখানে বলা হয়েছিল যে সরকার পরিবর্তনই তাদের অন্যতম উদ্দেশ্য হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই অভিযান শেষ করার পর ইরানিরা যেন তাদের নিজেদের সরকার গঠন করে। এবং এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। শুধু তিনি একা নন, তাদের অনেক শীর্ষ কমান্ডাররা সেখানে মারা যান বা শাহাদত বরণ করেন। এবং এরপরে ইরান প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে, যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পরেও ইরানের সরকার পরিবর্তন হয়নি। কিন্তু এমনকি এখন এটাও বলা হচ্ছে যে এই সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই যুদ্ধের পরিস্থিতিতে এসে ইরানের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে। আবার দেখা গেল যে তাদের সংবিধান মেনে সে দেশে সরকার গঠন করার, অর্থাৎ নতুন একজন সুপ্রিম লিডার বেছে নেওয়ার প্রক্রিয়ার ভেতর দিয়ে ইরান যাচ্ছে। সুতরাং এখন এটি পরিষ্কার যে সে দেশে সহসাই সরকার পরিবর্তন হচ্ছে না। তাহলে যদি লক্ষ্য থাকে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যে ইরানের সরকার বদলে ফেলা, তাহলে এখানে বদলে ফেলার সেই লক্ষ্য বাস্তবায়িত হচ্ছে না, কিংবা এটি একটি ব্যর্থতার দিকে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বুঝতে পেরেছে বলে এখন বিশ্লেষকরা বলছেন। তাহলে ইরানের কি লক্ষ্য ছিল? ইরানের লক্ষ্য ছিল যে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেয়া। তারা আগেই বলে রেখেছে যে যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে একটা আঞ্চলিক যুদ্ধের শুরু হবে এবং মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, তাদের সেনাবাহিনী রয়েছে, তাদের নৌবহর রয়েছে এবং ইসরায়েল, এসব জায়গাগুলোতে তারা আক্রমণ করবে। এবং আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার এই ২-১ ঘন্টার ভেতরেই আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন যে ইরান মিসাইল হামলা শুরু করে। এখানে একটা বড় ধরনের প্রশ্ন আছে কিন্তু। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়ে গেছেন। ইরানের যেই আ ইসলামী ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি রয়েছে, তার যিনি কমান্ডার আছেন তিনি নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী তিনি নিহত হয়েছেন। তাহলে এই যে মিসাইল হামলাগুলো ইরান শুরু করলো, এর নির্দেশ তাহলে কে দিয়েছিল? তাৎক্ষণিকভাবে কি কেউ দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি শুরু করেছে? নাকি আগে থেকেই এই ধরনের পরিস্থিতি হতে পারে তা অনুমান করে ইরান ব্যবস্থা নিয়ে রেখেছে এবং সেই ব্যবস্থা তাদের একটা ভিন্ন ধরনের রণনীতি। যেমন এটা বড় দেশ এবং দেশের বিভিন্ন জায়গাতে তাদের সামরিক সম্ভারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা কি তাদের কমান্ডারদেরকে ডিসেন্ট্রালাইজড করেছে, বিকেন্দ্রীকরণ করেছে। অর্থাৎ স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো গ্রুপ তৈরি করেছে, যারা সেন্ট্রাল একটা জায়গা থেকে কমান্ড নিয়ে এই যুদ্ধ পরিচালনা না করে স্বাধীনভাবে গ্রুপ গ্রুপ ভাগ হয়ে নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা
তাদের যুদ্ধ পরিচালনা করছে, এমন বিষয়টি কি হতে পারে? যদি এরকম বিষয়টা হয় তাহলে ডেফিনেটলি এটি ইরানের একটা ভিন্ন ধরনের রণকৌশল, এবং এই যে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটার পর একটা আক্রমণ করে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত করে ফেলছে বিভিন্ন দেশের নাগরিকদেরকে, এটি প্রমাণ করে যে তারা তাদের যে লক্ষ্য ঠিক করেছিল যুদ্ধের শুরু হয়ে যাওয়ার পরপর, সেই লক্ষ্য তারা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল কি হবে সেটি বলা মুশকিল, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। কিন্তু এই 4 দিনের ভেতরে যতটুকু আমরা দেখতে পেলাম, এর ভেতর দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে ইরান চেয়েছে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক রয়েছে, যুক্তরাষ্ট্রের যারা স্বার্থ রয়েছে, তাদেরকে তাড়িয়ে দিতে। যে জন্য আপনারা দেখবেন যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেসামরিক স্থাপনা, হোটেলে বা ফ্ল্যাটে আক্রমণ করা হয়েছে, এবং ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ওইসব জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছিল। তার মানে দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্রের সেনারা যেখানে আছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ যেখানে রয়েছে, সেই সব জায়গাগুলোতেই বেছে বেছে ইরান আক্রমণ করতে চাচ্ছে। এবং এর ফলে যুক্তরাষ্ট্রের যে নাগরিকরা রয়েছেন বা দূতাবাসের কর্মীরা রয়েছেন, তাদেরকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। যে যেভাবে পারেন তারা যেন এই জায়গাগুলো ছেড়ে নিরাপদ জায়গায় চলে যান বা নিরাপদে থাকেন। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে বাণিজ্যিক বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে মার্কিন যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু সেখানে আটকা পড়েছেন। সুতরাং সামরিক বাহন নিয়ে গিয়ে যদি তাদেরকে উদ্ধার করা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকা পড়ে যাচ্ছেন, যা তাদের জন্য এক ধরনের ঝামেলা, নিরাপত্তাহীনতা, এসব অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যে অস্বস্তিকর পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করতে চেয়েছিল ইরান, তাহলে দেখা যাচ্ছে যে ইরানের এই টার্গেট সাফল্যের দিকেই যাচ্ছে তারা, এটা বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো যে আহ, ইরান তো যুক্তরাষ্ট্রের জন্য এখনই কোন রকম থ্রেট নয়। যে অভিযোগ পশ্চিমা বিশ্ব করছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে, যখন অস্ত্র তৈরি করবে তখন না হয় একটা হুমকি যুক্তরাষ্ট্রের জন্য আমরা ধরে নিলাম আলোচনার স্বার্থে, কিন্তু এখন তো হুমকি হলো ইসরায়েলের জন্য। কিন্তু তারপরেও এই ইসরায়েলের যেই যুদ্ধ, তার ভেতরে ডোনাল্ড ট্রাম্প কেন ঢুকে গেলেন? এর একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে গত 12 দিনের যে যুদ্ধ হয়েছে, তখন ইসরায়েল বুঝে নিয়েছে যে এককভাবে ইরানের সঙ্গে লড়াই করা ইসরায়েলের জন্য খুব একটা সুবিধাজনক নয়। এমনকি তখন যে 12 দিনের যুদ্ধ হয়েছিল তখনই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছিল যে ইরানের যেই পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে, সেগুলো পাহাড়ের অনেক নিচে গড়ে তোলা হয়েছে, যা এই বাংকার ভেদ করে যাবে, পাহাড় ভেদ করে গিয়ে আঘাত করবে, এরকম মিসাইল ইসরায়েলের নেই। তখনই ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার ছিল, এবং সেই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি এই যে বিরূপ মনোভাব, এটি এবারই প্রথম নয়। তিনি যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি একটা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। আপনারা সেটি জানেন। 2015 সালে এই চুক্তিটা হয়েছিল। ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করে দিয়ে ইরানকে ইউরেনিয়াম 6.37% পর্যন্ত সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল, এবং ওই চুক্তির পর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিলেন এবং ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করলেন। আর দ্বিতীয় মেয়াদে এসে আপনারা তো দেখতেই পেলেন যে চাপ দিতে দিতে তিনি যুদ্ধেই জড়িয়ে পড়েছেন। এবং যেই ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে যুদ্ধের বিরোধী হিসেবে উপস্থাপন করেছেন, প্রথম মেয়াদে এবং দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়বে না, এরকম স্লোগান দিয়ে তিনি ক্ষমতায় চলে এসেছিলেন। এখন তিনি একটা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ে যেতে পারেন বলে একটা আশঙ্কা রয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপ এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ঠিক মনোযোগ ধরে রাখতে পারেন না, যা বিশ্লেষকরা বলছেন। এখন তাহলে ইসরায়েল যদি এককভাবে ইরানের সঙ্গে লড়াইটা ঠিকঠাক চালিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে যথেষ্ট পরিমাণ মনে না করে, তাহলে ইরানকে দমিয়ে রাখার জন্য ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্রকে দরকার, এবং যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য।
এবং এই সহযোগিতা যদি করতে হয় তাহলে নতুন যে লক্ষ্য এখন যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে সেটি হলো যে ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দেয়া। এটি যদি যুক্তরাষ্ট্রকে তারা যদি এটি করার জন্যে তাহলে ইরান একটা অনেক বড় দেশ এবং ইরান তার সামরিক সম্পর্কে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই সময় নিতে হবে তাদের যে লক্ষ্য অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ লক্ষ্য তা অর্জন করতে হলে। কারণ এই আক্রমণ করে এখনই যুক্তরাষ্ট্র ইরানের যে সরকার এবং তাদের যে কমান্ড সেটা এখনই বদলে ফেলতে পারেনি বলেই ধারণা করা হচ্ছে। তাহলে এখনো পর্যন্ত যেই আহ, পরিস্থিতি যাচ্ছে তাতে করে এই যুদ্ধটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন 4 থেকে 5 সপ্তাহ লাগতে পারে বা তার পরেও লাগতে পারে। এটি ঠিক ধারণা করা যায় না যে যে লক্ষ্য নতুন করে স্থির করেছে যুক্তরাষ্ট্র তা পূরণ করতে তাদের কতদিন সময় লাগবে। কিন্তু এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন, হামলার আশঙ্কা, ফ্লাইটগুলো বন্ধ, এসব কিছু মিলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় পর্যায়ের দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য বন্ধ, তেল বিক্রি বন্ধ, আতঙ্ক, অনিশ্চয়তা এবং এগুলো তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে ইরান যে এই অঞ্চলটাকে আহ, মানে একটা আঞ্চলিক যুদ্ধেতে নিয়ে যাওয়া এবং এই অঞ্চলের লোকজনকে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি একটা বিরূপ মনোভাবাপন্ন করে তোলার উদ্যোগ নিয়েছে ইরান। সেই কাজটির জন্যই তারা এখন দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে হামলা চালিয়ে যাচ্ছে। শব্দ শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে এখন কি মনে হচ্ছে পরিস্থিতি? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।